গল্পের নাম অন্ধকারে এক চিলতে আলো, লেখিকা শারমিন সনিফা, পর্ব সংখ্যা 13 এবং 14 এবং শেষ। তাহলে কি আলো মারা গেল? আলোকে ধরে হাসপাতালে নেওয়া হলো। এদিকে আজকে কেন জানি আলোর জন্য তানবীরের মনটা বেশি পড়তে লাগলো। চোখের কোণে কষ্টে লোনা জল জমতে লাগলো, জলে জমে থাকা কষ্টগুলো বাড়তে লাগলো। ছুটে গিয়ে আলোকে দেখতে ইচ্ছে করলো তার, তবে দেখার উপায় নেই। হাত পা যেন তার বাঁধা, নিজেকে বড্ড কাপুরুষ মনে হচ্ছে তার। মনে হচ্ছে সে কিছুই করতে পারছে না। আর জাহানারা সুপিয়া আলোকে পুলিশ দিয়ে দমে যায়নি। তিনি ইতোমধ্যে সকল প্রমাণ জোগাড় করেছেন, একজন অ্যাডভোকেটের সাথে কথা বলেছেন, যদিও সব প্রমাণ নিয়ে যাওয়ার কথা ছিল আরও কিছুদিন পর। কিন্তু আজকে আলোর অবস্থা শুনে তিনি তাড়াহুড়ো করে অ্যাডভোকেট সাহেব খানকে নিয়ে চলে গেলেন সেখানে গিয়ে অ্যাডভোকেট সায়েরা খান প্রথমে অভিযোগ করেন যে একটি 14 বছরের মেয়ে যদি কোনো অন্যায় করে সেটা কিশোরী আইনে পড়ে, তাহলে তাকে রিমান্ডে কেন দেওয়া হলো। সাহেবা খানের এমন অভিযোগে আনানো হয় যেহেতু আলো বিবাহিত ছিল, সেহেতু তারা বয়স দিয়েছিল 18 বছরের বেশি, সে অনুযায়ী তাকে প্রাপ্তবয়স্ক ধরা হয়। কিন্তু সায়েরা খান পাল্টা অভিযোগ দায়ের করল একটি নিরাপদ মেয়েকে বিনা কারণে টর্চার করে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য। আপাতত বিষয়টা পর্যবেক্ষণ চলছে। আর জাহানারা সুপিয়া অনুমতি নিয়ে আলোকে দেখতে গেল হাসপাতালে। আলোর নিথর দেহটা দেখে যেন তার মরে যাওয়া 3 বছরের মেয়েটার মুখটা চোখে ভেসে উঠল। জাহানারা সুপিয়ার প্রথম সন্তান ছিল না, প্রথম সন্তান ছিল একটা মেয়ে, তবে রোড অ্যাক্সিডেন্টে মাত্র 3 বছর বয়সে মেয়েটা মারা যায়। আজকে আলোকে দেখে তার মেয়ে সায়েরার কথা বেশ মনে পড়ছে। আলো ঠিক পাশে গিয়ে বসলো। এর মধ্যে একজন ডাক্তার আসলো। জাহানারা সুপিয়া ডাক্তারকে জিজ্ঞেস করলো আলোর অবস্থা কেমন আছে আর কি জন্য এমন হয়েছিল। ডাক্তার হালকা গলায় জবাব দিল, রোগীর অবস্থা ভালো, তবে রোগীর বিষয়ে পারমিশন ছাড়া কাউকে কিছু বলা যাবে না। এর মধ্যে জাহানারা সুপিয়ার ডাক পড়ল। মাত্র 5 মিনিটের জন্য তাকে দেখতে দেওয়া হয়েছিল। জাহানারা সুপিয়া শেষবার আলোর মুখের দিকে তাকালো। আলোর অসহায় মুখটা তার মনটাকে চূর্ণ বিচূর্ণ করেছে। নিজেকে সামলে নিয়ে শক্ত করে কেবিন থেকে উনি বের হলেন। বাসায় ফিরলেন দুপুর 2টায়। সাধারণত এই সময়টাতে ওনাকে বাসায় পাওয়া যায় না। কয়েক বছর পর ওনাকে বাসায় আসতে দেখে তানবীরও খানিকটা বিস্মিত হলেন। সে বিস্মিত গলায় মাকে বলল, মা তুমি এই সময় বাসায় কেন? শরীর খারাপ? তেমন কোনো কারণ নেই, আলো অসুস্থ, আলোকে দেখতে গেছিলাম। আলোকে দেখা শেষে সরাসরি বাসায় চলে আসলাম। আলোর কথা বলতেই তানবীরের বুকে কম্পন দিল। মায়ের চোখের দিকে নিজের অশ্রুসিক্ত চোখটা রেখে ভাঙা গলায় বলল, আলোর কি অবস্থা এখন? আর আলোকে কি দেখতে যেতে পারবো এখন? মা সত্যি বিশ্বাস করো, আলোকে আমার কাছে মিথ্যাবাদী খুনি মনে হয়নি। শুধু শুধু আলো কষ্ট পাচ্ছে। ওই অন্ধকার রুম, ওর জীবনের আলোটা নিভে যাবে মা, কিছুই উপায় না বের করলে। তোমরা বাচ্চারা সবসময় অস্থির হয়ে এক একটা কাজ করো বলেই জীবনে অনেক ভুল করে বসো। আবেগ দিয়ে সবসময় সব কাজ হয় না, একটু বিবেক, একটু ধৈর্য রাখা প্রয়োজন। আবেগী হলে জীবনে কষ্ট পাওয়া ছাড়া আর কিছুই পাবে না। আলোর ব্যবস্থা করে এসেছি, সব কিছু প্রমাণ জোগাড় করা হয়েছে, এখন বাকিটা আদালত সিদ্ধান্ত নেবে। সেদিন যদি আলোকে পুলিশে না দিতাম তাহলে এই মিথ্যে জালে আলো ফেঁসে যেতে, সে সাথে আমরাও। এখন যা হবে ভালো হবে, সময় দরকার। মায়ের কথা শুনে তানবীরের মুখটা একটু প্রশস্ত হলো। আলোর জীবনে আবার সব ঠিক হতে চলল। শান্তি লাগছে তার। কেন জানি না, আলো মেয়েটাকে সে চরমভাবে এ কয়দিনে অনুভব করেছে। হয়তো একেই বলে ভালোবাসা। ভালোবাসতে যুগ যুগান্তের পরিচয় দরকার পড়ে না। মাঝে মাঝে ক্ষণিকের দেখাতেও ভালোবাসার মাত্রা প্রখর হয়ে যায়। তানবীর মৃদু গলায় বলল, সব কিছু যেন ভালোভাবে শেষ হয়। বলেই নিজের রুমের দিকে এগোতে লাগলো। জাহানারা সুপিয়া তানবীরকে পিছন ডেকে বলল, আরেকটা সুসংবাদ আছে। তানবীর পিছন ফিরে মায়ের দিকে তাকিয়ে বলল,
কি সুসংবাদ! তোমার বড় ভাই সানি কল দিয়েছিল, কিছুদিনের মধ্যে সে বাড়ি আসবে। হয়তো তার ভিতরে জমে থাকা সব কষ্ট দূর হয়ে গেছে। যেহেতু সে আসবে, তাই তার পছন্দের সব বিষয়গুলো বাড়িতে এনে রাখো। ওর রুমটাও পরিপাটি করে রাখো, ঠিক আছে? সানি আসছে শুনে তানবীরের মনটা আরও বেশি আনন্দিত হয়ে গেল। সানির সাথে দেখা নেই সেই কত বছর যাবৎ। একসাথে দুটো ভালো খবর তার মনটাকে স্বস্তি দিল। অপরদিকে আলোর অবস্থার উন্নতি ঘটল। রিমান্ড স্থগিত করা হলো। সে সাথে আলোর বিষয়টা আদালত সমস্ত প্রমাণ দেখার পর পুনরায় তদন্ত করতে বলা হয়েছে। একই সাথে নীলার মামাকে গ্রেপ্তার করা, রিমান্ডে নেওয়ার রায় দেওয়া হয়েছে। নীলার মামাকে গ্রেপ্তার করা হলো। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর সমস্ত কিছু স্বীকার করেছে নীলার মা বাবা। বিষয়টা জানার পর ভেঙে পড়েছে। নীলার জীবনের পরিণতি এমন হবে তারা যেন এটা মানতেই পারছে না। তবে পরবর্তীতে নীলাকে কারা করেছে সে বিষয়টা এখনও ধোঁয়াশা। আর আলোর মাকে কারা খুন করেছে সেটাও এখনও জানা সম্ভব হয়নি। তানভীরের বাসায় ছিল সেটার প্রমাণ পেশ করার পর আলোকে দুটো খুনের থেকে পরিত্রাণ দেওয়া হয়েছে। অপরদিকে আলোর স্বামী আলোকে মাত্র 12 বছর বয়সে বিয়ে করেছে, অর্থাৎ সেটা বাল্যবিবাহ গণ্য হওয়ায় সে বিয়েকে বিয়ে বলে বিবেচনা করা হয়নি। দিনের পর দিন একটা কিশোরী মেয়েকে সে লোকটা আর আলো নিজেকে বাঁচাতে হত্যার মতো জঘন্য কাজটা করতে বাধ্য হয়েছে। মামলাটা আদালতে দীর্ঘ 4 মাস চলার পর এসব প্রমাণিত হয়। আর সে সাথে আলোর মায়ের খুনি এবং নীলার খুনিকে বের করার নির্দেশ দেওয়া হয়। আর আলোকে সব পরিস্থিতি বিবেচনা করে মুক্তি দেওয়া হয়। দীর্ঘ 4 মাস কঠোর লড়াইয়ের পর আজকে আলোর মুক্তি। জীবনের এক সিলতে আলোর খোঁজ হয়তো সে পেয়ে যাবে এবার। আলোর জীবনের এই আলোর রেখাটা দেখা সম্ভব হয়েছে অ্যাডভোকেট সাহেরা খান, জাহানারা সুপিয়া আর তানবীরের জন্য। অন্ধকার কারাগার থেকে বের হয়ে আলো প্রথমে জাহানারা সুপিয়ার কাছে এসে কেঁদে দিল। জাহানারা সুপিয়া আলোকে বুকে জড়িয়ে নিল। নিজের মৃত মেয়েকে যেন সে আবার ফিরে পেয়েছে। আর তানবীর পাশে দাঁড়িয়ে মায়ের আর আলোর ভালোবাসার মুহূর্তগুলো অবলোকন করছিল। আলো এবার তানবীরের দিকে তাকিয়ে তার চোখে পুনরায় আটকে গেল। সত্যি আলো সেদিন তানবীরের চোখ চিনতে ভুল করেনি। এই নিষ্পাপ চোখের চাহনি আলো ডুবে গেল। আর তানবীর সে তো আলোর চাহনিতে নিজেকে যেন বিলিয়ে দিল। জাহানারা সুপিয়া আলোকে হালকা ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, চুপ কেন? আলো তানবীরের চোখ থেকে চোখটা সরিয়ে নিয়ে বলল, না কিছু না আন্টি। জাহানারা সুপিয়া পাশে দাঁড়ালো সায়রা জাহানারা সুপিয়া পাশে দাঁড়ানো সায়রা খানকে ইশারা দিয়ে বলল। আলো সায়রা খানের পাশে গিয়ে মৃদু গলায় বলল, এ ঋণ শোধ করার ক্ষমতা আমার নেই। আমাকে ভালোবেসে এটুকু সাহায্য করার জন্য ধন্যবাদ। সায়রা খান আলোর কথা শুনে হালকা হেসে বলল, আমার এতে কোনো ক্রেডিট নেই। সব ক্রেডিট মিসেস জাহানারা সুপিয়া ম্যাডাম আর তানবীরের। তারা তোমার পাশে ছিল। হয়তো তাদের সাথে রক্তের সম্পর্ক নেই তোমার, তবে যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা আত্মার সম্পর্ক। তাদেরকে সম্মান করো, কেমন? আবার দেখা হবে, ভালো থেকো বলেই অ্যাডভোকেট সায়রা খান চলে গেলেন। তানবীর আর জাহানারা সুপিয়া আলোকে নিয়ে বাসায় আসলো। আলো বাসায় প্রবেশ করতে খানিকটা বিচলিত হলো, কারণ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্পের নাম অন্ধকারে এক চিলতে আলো, লেখিকা শারমিন আঁচল নিপা, পর্ব সংখ্যা 14 এবং শেষ পর্ব। আলো বাসায় প্রবেশ করতে খানিকটা বিচলিত হয়ে গেল, কারণ বাসাটা পুরো অন্ধকার হয়ে আছে, চারপাশে কিছু দেখতে পারছে না সে। আজকাল অন্ধকার দেখলে আলোর গা গুলায়, বুকের ভিতরটা শিউরে ওঠে। ভয় ভয় গলায় আলো তানবীরের দিকে উদ্দেশ্য করে বলল, এত অন্ধকার কেন চারপাশ? কি রোহান, কি ঘুম থেকে উঠছো? কথাটা আলো বলে
কথাটা আলো বলে উঠতেই চারপাশ আলোকিত হয়ে গেল। পার্টি স্প্রেগুলো সাদা ধোঁয়ার মতো চারদিকে উঠতে লাগলো। আলো বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। এর আগে লক্ষ্য করলো একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে দেখে উঠে পড়েছো তুমি? কেন উঠলা? ঘুম হয়নি তোমার? হয়েছে? আসো, নামো নামো, নেমে আসো, নেমে আসো। কেমন লাগলো সারপ্রাইজটা? আলো চুপ হয়ে রইলো। আর তার বদলুম হচ্ছে না। আসো, নামা দিই। কি? কোনটা? কোনটা বলো? কোনটা? কোনটা? বসো। কি ওটা? মামো? মামো? দাঁড়াও, দিচ্ছি। নাও। 3 মাস আগে সানি বিয়ে করে সব অভিমানের পালা শেষ করে বাসায় ফিরে। তুমি তো তখন জেলে ছিলে, তাই জানো না কিছু। আর এত পথে পেরিয়ে অন্ধকার এক চিলতে আলোর মুখ দেখেছো, তাই তোমাকে সিটন প্রাইজ দিয়েছে। কোনটা? কোনটা? দেখাও। কই? ওই যে কই? হ্যাঁ, কোথায়? বুঝি না আমি। এটাই তাহলে সে আলো, যার কথা এই 3 মাসে মা আর তানবীরের মুখে এত শুনেছি। আলো কণ্ঠটা শুনে পাশে তাকে দেখলো একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। আলোর বুঝতে বাকি রইল না, উনি হলেন তানবীরের বড় ভাই সানি। কোথায়? দেখাও। কই? কে ওই যে? ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। কিন্তু তুমি কি আমাকে চিনো? চিনি না। তবে তানভীর ভাইয়া আর আন্টির মুখে এর আগে আপনার কথা শুনে আন্দাজ করেছে আপনি সানি ভাইয়া। আর সিতুন ভাবেকে আমার অনেক পছন্দ হয়েছে। আলোর কথা শুনে সানি মুচকে হাসলো, সে সাথেও সিতুনও। জান আর সুপিয়া তানভীরের দিকে তাকিয়ে বলল, যাও কেকটা নিয়ে এসো। আলো আর তুমি একসাথে কেক কাটবে, কারণ তুমি আলোকে এ বাসায় নিয়ে এসেছিলে। পরক্ষণে সিতুন আর সানির দিকে তাকিয়ে বলল, তোমরাও আলোর পাশে বসো। কথাটা বলে জাহানারা সুপিয়া একজন মধ্যবয়স্ক লোককে ইশারা করে বলল, আলো, উনি হলেন তানবীরের চাচা। আলো তানবীরের চাচাকে সালাম দিল। তানবীরের চাচা সালামের জবাব দিয়ে আলোর পাশে এসে দাঁড়ালো, মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। জাহানারা সুপিয়া তখন হালকা গলায় বলল, বাসায় একটা বিশেষ অনুষ্ঠান আছে, তো তাই তানবীরের চাচা এসেছে। কি পাও নাই তুমি? আগে কেকটা কাটো, তারপর বলবো কিসের অনুষ্ঠান। জানালা সুপিয়া কথাটা শুনে আলোর তর সইছে না। আলো ভাবতে লাগলো, এ বাসায় বিশেষ অনুষ্ঠান তানবীরের বিয়ে ছাড়া আর কি হতে পারে। কথাটা ভাবতে আলোর বুকে তানবীরকে হারানোর বিয়োগ ব্যথা অনুভব করলো। আলো বুঝতে পারলো এই কয়দিনে তানবীরকে সে কতটা ভালোবেসে ফেলেছে। তাহলে কি তানবীরকে সে হারিয়ে ফেলবে? আলো নিজেকে আর সামলাতে পারলো না, অস্থির গলায় বলল, কি অনুষ্ঠান এখনই বলুন, তারপর না হয় কেক কাটা যাবে। জানারা সুপিয়া হাসতে হাসতে বলল, কি ওটা? জানার সুপিয়া হাসতে হাসতে বলল, তানবীরের বিয়ে। কথাটা শুনেই আলোর মুখটা ফ্যাকাশ হয়ে গেল। ভালোবাসা হারানোর যন্ত্রণাটা ইতিমধ্যে টের পেল। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো, কার সাথে? আলোর প্রশ্নটা যেন সবাই এড়িয়ে গেল। জানারা সুপিয়া তাড়াহুড়ো করে বলল, কেকটা কাটো এবার। এ সময় রাবু আবার কোথায় গেল? রাবু? জি খালাম্মা। কাজের সময় কোথায় থাকো তুমি? তাড়াতাড়ি এসো, আর আসার সময় একটা ছুরি নিয়ে এসো, কেক কাটতে হবে। খালাম্মা আনতেছি বলেই রাবু দৌড়ে ছুরি নিয়ে আসলো। তানবীরের বিয়ের ব্যাপার নিয়ে আলোর কষ্টটা প্রখর হলেও সে কষ্টটাকে হাসির আড়ালে চাপা দিয়ে কেকটা কাটলো।
কেক কাটা শেষে সবাই রাতের খাবার খেয়ে নিল। আলোর রুমে গিয়ে খাটে হেলান দিল। তানবীরের বিয়ে কার সাথে সেটাই সে ভাবতে লাগলো। আজকে আলো সব পেলেও তার কাছে মনে হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিসটা হারাতে যাচ্ছে। এমন সময় তানবীর কাশি দিয়ে আলোর রুমে প্রবেশ করলো। আলো কাশির আওয়াজ পেয়ে নড়েচড়ে বসে তানবীরের দিকে তাকলো। তানবীর হালকা গলায় আলোর দিকে তাকিয়ে বলল, মুখটা এত ফ্যাকাশে কেন? আর মনমরা হয়ে বসে আছো কেন? মন খারাপ নাকি? আলো মাথা নেড়ে বলল, না। আচ্ছা, আপনার যে মেয়ের সাথে বিয়ে সে মেয়ের নাম কি? তানভীর লাজুক গলায় বলল, মিসকাত। নামটা শুনতেই আলোর আশার আলো ধপাস করে নিভে গেল। এতক্ষণ পর্যন্ত আলো আশা করছিল যে তানভীরকে নিয়ে হয়তো একটা সারপ্রাইজ পাবে। তবে তানভীরের মুখে পাত্রীর নাম শোনার পর সে আশাটা থমকে গেল। কষ্টটা প্রখর হলো। তানভীরকে যে সে এত ভালোবেসে ফেলেছে বুঝতে পারেনি। তবে নিয়তি মেনে নেওয়া ছাড়া তার কোনো উপায় নেই। মুখে যেন তার কষ্টের অন্ধকার নেমে আসলো। ভাঙা গলায় বলল, অভিনন্দন। আচ্ছা, ভাবির একটা ছবি কি দেখতে পারি? কেন দেখতে পারবে না? অবশ্যই দেখতে পারবে। দাঁড়াও, দেখাচ্ছি তোমায়। বলে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করে মোবাইলটা চাপতে চাপতে বলল, কোথায় যেন ছবিটা রেখেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। ওর জন্য মাই হার্ট লিখে একটা অ্যালবাম বানিয়েছিলাম, সেখানে রেখেছি। সত্যি বলতে কি, মিসকাতকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। তাকে সবটা ভালোবাসা উজাড় করে দিলেও যেন মনে হবে ভালোবাসা দিতে পারিনি। বিশেষ ব্যাপার হচ্ছে, মিসকাতকে আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করেছে। কথাগুলো তানভীর বলেই যেতে লাগলো, আর আলোর চোখের কোণে কষ্টের পানি জমা হলো। তানভীরের প্রতি তার অনেক অভিমান জমেছে, তবে সেটা প্রকাশ করার মতো অধিকার তার নেই। আলোর খুব কষ্ট হচ্ছে, তবু নিজেকে সামলে নিল। এমন সময় তানভীর মোবাইলটা সামনে দিয়ে বলল, এ হলো আমার হবু বউ। আলো ছবিটা দেখে যেন আকাশ থেকে পড়ল, কারণ এটা তো আলোর ছবি। বিস্মিত গলায় তানভীরের দিকে তাকিয়ে বলল, আপনি হয়তো কোথাও ভুল করছেন। এটা তো আমার ছবি, আমার নাম তো মিসকাত না। তানভীর এবার অট্ট হাসি দিয়ে বলল, ইচ্ছা করে এই নামটা ভুল বলেছিলাম, কারণ তোমার এক্সপ্রেশন দেখার জন্য। তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বোঝার জন্য। তোমার ফ্যাকাশে মুখ দেখে আমি নিশ্চিত হলাম তুমিও আমাকে ভালোবাসো। আলো, আমি তোমায় বড্ড ভালোবাসি। কালকে তোমার সাথে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করব। বিয়ে নিয়ে হয়তো একটা ঝামেলা হতে পারে, কারণ তুমি প্রাপ্তবয়স্ক না। আচ্ছা, তুমি রাজি তো আমাকে বিয়ে করতে? তানভীরের কথা শুনে আলোর চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আর মুখে হাসির রেখা ফুটে উঠল। এ যেন আলো ছায়ার খেলা, মৃদু খেলায়। গলায় আলো বলে উঠল, আমিও আপনাকে বড্ড বেশি ভালোবাসি। আলোর কথাটা শুনে তানভীর আলোকে জড়িয়ে ধরে পরক্ষণে ছেড়ে দিয়ে বলল, আচ্ছা, এখন গেলাম, অনেক কাজ বাকি। তুমি বিশ্রাম নাও কেমন? আলো মাথা নাড়ল। তানভীর আলোর রুম থেকে বের হলে আলোর শরীরটা ক্লান্ত, ঘুমে চোখটা এখন বুজে আসছে, তাই দরজা খোলা রেখে ঘুমিয়ে গেল। রাত ঠিক 3টে। একটা বিকট রাত ঠিক 3টে। একটা বিকট আওয়াজে সবার ঘুম ভাঙলো। আওয়াজটা পেয়ে সবাই তাড়াহুড়ো করে উঠে ঘরের আলো জ্বালিয়ে ঘর থেকে বেরোলো। লক্ষ্য করলে আওয়াজটা আলোর রুম থেকে আসছে। সবাই আলোর রুমে গিয়ে চমকে গেল। লক্ষ্য করলো তানভীরের চাচা আলোর রুমে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর আলো ছুরি নিয়ে মাথা নিচু করে বসে আছে। আলো জোরে জোরে দম নিচ্ছে। আলোকে অবস্থায় জাহানারা সুপিয়া দেখে চেঁচিয়ে বলে উঠল, তুমি কি ভাইজানকে খুন করেছো? তোমার জন্য আমরা সবাই এত কিছু করলাম, আর তুমি ভাইজানকে মেরে দিলে? কিভাবে পারলে এমন করতে? কথাটা শুনে আলো চেঁচিয়ে বলল, হ্যাঁ, আমি চাচাকে খুন করছি, কারণ অমানুষগুলো মানুষের মুখোশ পরে থাকে। এদেরকে চেনা বড় কঠিন। রাত তখন 2:30। আমি ক্লান্ত থাকায় দরজা খুলেই ঘুমিয়ে পড়ি। হুট করে মনে হলো কেউ একজন আমার হাত চেপে জড়িয়ে
ধরেছে। আমি স্পর্শ পেয়েই উঠে দেখি চাচা। চাচাকে দেখে চেঁচাতে নিলে চাচা আমার মুখটা চেপে ধরে বলল, আরে মা, চেঁচিও না, একটু আদর করে চলে যাব। তোমাকে দেখে সামলাতে পারিনি নিজেকে। রুশির মতো একদম তুমি। রুশিকে যেভাবে আদর করেছি ঠিক সেভাবে করব, আর কাউকে কিছু বলো না বলে আমাকে ঝাপটে ধরল। আমি ছোটাবার অনেক চেষ্টা করেও যখন পারছিলাম না, তখন কেক কাটার সে ছুরিটা হাতে বাড়িয়ে টেবিল থেকে নিয়ে আঘাত করি ওনাকে। সেদিন রুশি নিজের কাছে হেরে গেলেও আমাকে আমি হারতে দেইনি। তাই মানুষের মুখোশ পরা অমানুষগুলোকে খুন করলাম। আমাকে পুলিশে দিতে চাইলে দেন, আমার কোনো আফসোস নাই। অন্তত বলতে তো পারবো আমি এই অমানুষকে শেষ করতে পেরেছি। আলোর কথা শুনে সবাই চুপ। তানবীরের চাচা এমন সেটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। আবারও পুলিশকে খবর দেওয়া হলো। আলোকে ধরে নেওয়া হলো। পুলিশ পুলিশ রুশির বিষয়টা তদন্ত করে তানবীরের চাচার ডিএনএ টেস্ট করে নিশ্চিত করে যে সেই সময়টায় তানবীরের চাচা সন্দেহের তালিকায় বাইরে ছিল। তানবীরের পরিবার বড় একটা ধাক্কা খেল। সেই সাথে রুশিকে নিয়ে হাজারটা প্রশ্ন উত্তর মিলল। এদিকে আদালত আলোকে আইনে হাতে তুলে নেওয়ার জন্য 2 বছরের কারাদণ্ড দিল। তানবীর আজকে আলোকে দেখতে গেল। সেখানে আলোর দিকে তাকিয়ে বলল, মারতে গেলে কেন? জোরে চিৎকার দিলে তো আমরা বাঁচাতে পারতাম তোমাকে। তোমারও সাজা হতো না। তোমাকে ছাড়া থাকবো কি করে? আলো তানবীরের দিকে তাকিয়ে বলল, এছাড়া উপায় ছিল না। তুমি ভালো থেকো, আর অন্য কাউকে বিয়ে করে সুখে থেকো। আমার মতো খুনির জন্য আর অপেক্ষা করো না। রুশিকে নিয়ে যে প্রশ্ন জমেছিল, অন্তত সে প্রশ্নের উত্তর তো পেয়েছো। আমি তোমার জন্য জনম জনম অপেক্ষা করতে রাজি। এ তো মাত্র 2 বছর। আমি এই খুনিটাকেই চাই আলো। ভালোবাসি তোমায়। আলো মৃদু গলায় বলল, বাসায় যাও, আমি আসবো আবার ফিরে তোমার কাছে অন্ধকারে এক চিলতে আলো খুঁজতে। সমাপ্ত। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে